আয়নিক বন্ধন। আয়নিক বন্ধন কি, চলো এটা আমরা প্রথমে জেনে নিই। আয়নিক বন্ধন হচ্ছে ইলেকট্রন দেওয়া এবং ইলেকট্রন নেওয়ার মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলা হয়। যে যৌগের ভিতরে আয়নিক বন্ধন বিদ্যমান থাকবে তাদের বলা হবে আয়নিক যৌগ। তাহলে আমি শুরুতেই কি বলছি, ইলেকট্রন দেওয়া এবং ইলেকট্রন নেওয়ার মাধ্যমে যে বন্ধন গঠিত হবে তাদেরকেই বলা হবে আয়নিক বন্ধন। আশা করছি আয়নিক বন্ধনের কনসেপ্টটা তোমরা কিছুটা হলেও ধরতে পারছো। এবার আমরা এক্সাম্পলের সাহায্যে যদি বুঝাই তাহলে তুমি খুব সুন্দরভাবে এটা ফিল করতে পারবা। তো মনে রাখবা, আয়নিক বন্ধন যে গঠিত হবে, তো ওই আয়নিক বন্ধনের মধ্যে যে মৌলগুলো থাকবে এর মধ্যে এক পক্ষ থাকবে ধাতু আর এক পক্ষ কী থাকবে, অধাতু। একটা ধাতু থাকবে এবং এক বা একাধিক কী থাকবে ভাইয়া, অধাতু থাকবে। কারণ ধাতুর বৈশিষ্ট্যই হচ্ছে কি, ধাতুর বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রন ত্যাগ করা, আর অধাতুর বৈশিষ্ট্য কি, অধাতুর বৈশিষ্ট্য হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। তাহলে তোমাকে আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি এইভাবে, যে NaCl এর কথা যদি চিন্তা করো তুমি, এটা একটা আয়নিক যৌগ এবং এখানে তোমার মনে রাখতে হবে যে এই বন্ধন যে গঠিত হয়েছে NaCl, এখানে কিন্তু ইলেকট্রন দেওয়া এবং ইলেকট্রন নেওয়ার সাহায্যে ইলেকট্রন মানে বন্ধনটা গঠিত হয়েছে। তো একটু লক্ষ্য করো, সোডিয়ামের লাস্টের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। ও কী করবে, একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে। তাহলে সোডিয়াম লাস্টের কক্ষপথ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে হয়ে যায় কি ভাইয়া, হয়ে যায় Na+, মানে সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়ে যায়। তারপরে এই যে ক্লোরিন যেটা আছে, ক্লোরিনের লাস্টের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে, 7টা ইলেকট্রন আছে। ও যদি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে তাহলে কি হয়ে যায়, তাহলে কিন্তু ও নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে যায়। তো আমরা জানি ইলেকট্রন দেওয়া নেওয়া এটা শুধুমাত্র একটা কারণেই ঘটে থাকে, যে নিষ্ক্রিয় গ্যাসের মতো ইলেকট্রন বিন্যাস কাঠামো অর্জনের জন্য। তো যাই হোক, ক্লোরিনের লাস্টের 7টা আছে, ও ওই যে একটা ইলেকট্রন সোডিয়াম ত্যাগ করছে, ওই ইলেকট্রনটা ক্লোরিন কি করবে, গ্রহণ করবে। তো গ্রহণ যদি করে তাহলে ক্লোরিন কি হয়ে যাবে, ক্লোরিন মাইনাস হয়ে যাবে। এবার একটু হিসাব করো তো, এই ইলেকট্রন ইলেকট্রন তুমি বাদ দিয়ে দিতে পারো, এখানে কাটাকাটিও দেওয়া যায়, কিন্তু তুমি জাস্ট বাদ দিয়ে দিতে পারো বা ইগনোর করতে পারো, কারণ প্লাস মাইনাস আছে একটা, এইটা মাইনাস এটা প্লাস। তো এইখানে এইভাবে লেখা যায় যে সোডিয়াম প্লাস ক্লোরিন এরা পরস্পরের সাথে যুক্ত হলো, যুক্ত হয়ে Na+ আর কি Cl-। এই দুইটা আয়ন কি করে, কাছাকাছি অবস্থান করে, কাছাকাছি অবস্থান করে। তাহলে একটা জিনিস মাথায় রাখবা, কুলম্ব বল অনুসারে বা কুলম্বের সূত্র অনুসারে দুইটা বিন্দু আধান যদি পরস্পর কাছাকাছি অবস্থান করে তাহলে তাদের মধ্যে এক প্রকারের আকর্ষণ বল কাজ করে। কি করে ভাই, আকর্ষণ বল কাজ করে যদি বিপরীতধর্মী চার্জ থাকে। আমরা জানি প্লাস মাইনাস থাকলে তারা পরস্পরকে কী করবে, আকর্ষণ করবে। দুইটি যদি একই জাতীয় থাকতো সেটা বিকর্ষণ করতো, সেটা আলাদা হিসাব। যেহেতু একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে কি এদের মধ্যে একটা কুলম্ব বল কাজ করে, একটা আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলের কারণে এরা কী হবে, যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে কিন্তু এই যে NaClটা গঠন করবে। তো আশা করছি ভাই তুমি বুঝতে পারছো। দেখো, সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করছিল, ত্যাগ করে সোডিয়াম প্লাসে পরিণত হয়েছে। ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে, ওই ইলেকট্রনটা গ্রহণ করছে, গ্রহণ করে Cl- পরিণত হয়েছে। তারপরে তুমি এখান থেকে Na আর Cl যুক্ত করে কি পেয়েছো, Na+Cl- যুক্ত করে দিলে NaCl গঠিত হয়ে যায়। অর্থাৎ আমার এটি লেখার যে মেইন যে কারণটা, এটা হচ্ছে যে দেখো, ইলেকট্রন একজন ত্যাগ করছে আর একজন ওই ইলেকট্রনটা গ্রহণ করছে, এভাবে কিন্তু এই বন্ধনটা গঠিত হয়েছে। তো তোমরা যদি ডায়াগ্রামে দেখতে চাও তাহলে এভাবে তোমাদের দেখতে হবে যে এখানে একটা মৌল আছে আমার সোডিয়াম। এই সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে হচ্ছে আমার একটা ইলেকট্রন। আর ক্লোরিনের কথা যদি বলো, ক্লোরিনের কথা বললে ক্লোরিনের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে কয়টা, দ্বিতীয় কক্ষপথে 8টা ইলেকট্রন, তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন, 7টা ইলেকট্রন। তাহলে একটু লক্ষ্য করো, এই যে ইলেকট্রন আছে সোডিয়ামের লাস্টের কক্ষপথে যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা যদি ক্লোরিনের কাছে দিয়ে দিতে পারে তাহলেই সোডিয়াম প্লাস হয়ে যায়, ক্লোরিন মাইনাস হয়ে যায়, দুজন পাশাপাশি অবস্থান করে NaCl গঠিত করতে পারে। তাহলে সোডিয়াম কি করে, এই ইলেকট্রনটা ত্যাগ করে Na+ আগে পরিণত হয়। তাহলে এখান থেকে সোডিয়াম এইভাবে হয় যে ইলেকট্রন ত্যাগ করে দেয়, একটা Na+ পরিণত হয়। তো একটু লক্ষ্য কইল, সোডিয়ামের প্রথম কক্ষপথে 2টা, যেহেতু লাস্টের কক্ষপথ থেকে একটা ত্যাগ করে দিছে, তাহলে এই কক্ষপথটার আর অস্তিত্বই থাকে না। তাহলে এইখানে দ্বিতীয় কক্ষপথে কয়টা হয়ে যায় ভাইয়া, 8টা হয়ে যায়। এবং যেহেতু এটা ত্যাগ করছে তাহলে এটা হচ্ছে সোডিয়াম প্লাসের স্ট্রাকচার। আর পাশে কি থাকে, পাশে থাকে ক্লোরিন মাইনাস, যেহেতু এই ইলেকট্রনটা ও গ্রহণ করছে, এই ইলেকট্রনটা ও যদি গ্রহণ করে তাহলে ওর স্ট্রাকচারটা এভাবে হয় যে হচ্ছে ক্লোরিন প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা, 8টা,
আর তৃতীয় কক্ষপথে 7টা ছিল, কিন্তু এই একটা গ্রহণ করার ফলে তৃতীয় কক্ষপথেও কয়টা পূরণ হয়ে গেছে ভাইয়া? তৃতীয় কক্ষপথেও কিন্তু 8টা ইলেকট্রন পূরণ হয়ে গেছে। তাহলে এটা এখন আর সিএল নাই, যেহেতু একটা এক্সট্রা ইলেকট্রন গ্রহণ করছে নেগেটিভ চার্জ, এটা হয়ে গেছে সিএল মাইনাস। এই সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস এরা দুজন এবার যুক্ত হয়ে NaCl যে যৌগটা আছে এই NaCl গঠন করে, অর্থাৎ পাশাপাশি থাকে, একটা প্লাস একটা মাইনাস, এদের ভিতরে একটা কুলম্ব বল আছে বা আকর্ষণ, কুলম্বের আকর্ষণ বল আছে এই কারণে। তো আশা করছি ভাইয়া এই সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস যুক্ত হয়ে কীভাবে NaCl গঠন করে এটা তুমি বুঝতে পারছো। এবং মনে রাখবা শুধুমাত্র ধাতু এবং মানে একটা ধাতু আর একটা কি অধাতু আয়নিক যৌগ গঠন করতে পারে, একাধিক ধাতু এবং একাধিক অধাতু কিন্তু আয়নিক যৌগ গঠন করতে পারে না। আয়নিক যৌগ হতে হলে একটা অবশ্যই ধাতু লাগবে আর একটা কী লাগবে? অবশ্যই অধাতু লাগবে। দুইটা অধাতু বা দুইটা ধাতু যুক্ত হয়ে কিন্তু আয়নিক যৌগ গঠন করতে পারে না। তাহলে আয়নিক যৌগের ভিতরে আমরা NaClটা খুব ডিটেলসে দেখলাম, এবার আমরা আরও কয়েকটা দেখব, যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড, তারপরে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এইগুলো আমরা দেখব। তো চলো এগুলো দেখে আসি। আমি তোমাকে দুইটা যৌগ দিলাম, দুইটা মৌল দিলাম, একটা ম্যাগনেসিয়াম আর একটা কি অক্সিজেন। আমি বলছি যে এই মৌল দুইটা থেকে তুমি একটা যৌগ গঠন করো এবং তুমি আমাকে এইটা ব্যাখ্যা করো যে ওই যৌগটা কি আয়নিক হবে নাকি সমযোজী হবে। তাহলে তোমাদের প্রথমে একটু বুঝতে হবে যে যে দুইটা মৌল আমি তোমাদের দিয়ে দিছি, এই মৌল দুইটা আসলে এই মৌল দুইটা কি দুইটাই অধাতু নাকি দুইটাই ধাতু নাকি একটা ধাতু একটা অধাতু? মনে রাখবা একটা ধাতু আর একটা যদি অধাতু থাকে বা একটা ধাতু আর একাধিক সংখ্যক যদি অধাতু থাকে তাহলে আয়নিক যৌগ গঠন হয়। সোজা কথা হচ্ছে তুমি যদি ওই যৌগের ভিতরে যে কয়টা মৌল থাকবে ওর ভিতরে যদি একটা তুমি ধাতু দেখো তাহলেই তুমি বুঝতে পারবা যে ওটা হচ্ছে কি এটা আয়নিক যৌগ, এটা বেশিরভাগ ক্ষেত্রে, সব ক্ষেত্রে না। তাহলে এটা একটু মাথায় রেখো। তো এবার আমরা একটু দেখি ম্যাগনেসিয়াম যেটা আছে আর অক্সিজেন যেটা আছে এই দুইটা মিলে তো একটা যৌগ গঠন করবে। তাহলে যৌগটা কেমন হবে? ম্যাগনেসিয়াম এর লাস্টের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? ম্যাগনেসিয়ামের লাস্টের কক্ষপথে 2টি ইলেকট্রন আছে, কারণ ম্যাগনেসিয়ামের ইলেকট্রন হচ্ছে 12, তাহলে 2 8 10 আর 2 12। তাহলে ও কী করতে চাইবে? 2টা ইলেকট্রন ত্যাগ করে দিতে চাইবে। তাহলে ম্যাগনেসিয়াম মাইনাস 2টি ইলেকট্রন মানে ত্যাগ করবে 2টি ইলেকট্রন, কি হয়ে যাবে? Mg2+ পরিণত হয়ে যাবে। তারপরে অক্সিজেনের কথা যদি বলি, অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা তো 8, তাহলে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? 6টা। ও অষ্টক পূরণের জন্য দরকার কয়টা? 2টি ইলেকট্রন দরকার, তাহলে ও 2টি গ্রহণ করতে পারবে। তাহলে অক্সিজেন কি করবে? অক্সিজেন কিন্তু ওই 2টি ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। গ্রহণ করার ফলে ও কি হয়ে যাবে? O2-। ঠিক আছে, O2- হয়ে যাবে যেহেতু 2টি ইলেকট্রন গ্রহণ করছে। তো এবার তুমি এইভাবে করতে পারো যে এই ইলেকট্রন কাটাকাটি, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, যদিও এরা দ্বিপরমাণুক, তো সেক্ষেত্রে সমতার কনসেপ্টটা পরবর্তী চ্যাপ্টারে আসবে। তোমরা জাস্ট এইভাবে শেখো, এভাবে শিখলেই যথেষ্ট। তাহলে ম্যাগনেসিয়াম 2+ প্লাস অক্সিজেন 2-। এবার এই দুইটা মিক্স হয়ে কি গঠন করবে? MgO গঠন করবে। ওই যে কুলম্বের আকর্ষণ বল কাজ করে এদের মধ্যে, ওইভাবে প্রথমটা আমি যেভাবে দেখাইছি। তো এই পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পারছো। এবার যদি তোমরা ডায়াগ্রামটা দেখতে চাও তাহলে এইভাবে দেখানো যায় যে ম্যাগনেসিয়ামের প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা ভাইয়া? দ্বিতীয় কক্ষপথে আছে 8টা ইলেকট্রন। তৃতীয় কক্ষপথে কয়টা ইলেকট্রন? 2টি ইলেকট্রন আছে। আর আমি যদি এইখানে অক্সিজেনের এটা আঁকি ডায়াগ্রামটা, তাহলে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে কয়টা? দ্বিতীয় কক্ষপথে হচ্ছে আমার 6টা। তাহলে একটু লক্ষ্য করো, এই যে 2টি ইলেকট্রন, এই 2টি ইলেকট্রন এখানে দিয়ে দিতে পারলেই কিন্তু ম্যাগনেসিয়াম অষ্টক পূরণ করে ফেলে, ম্যাগনেসিয়াম 2+ হয়ে যায়, তাহলে কিন্তু ওর ইলেকট্রোবিন্যাস কাঠামো স্থিতিশীল হয়। তাহলে এই 2টি ইলেকট্রন এখানে দিয়ে দেবে, তাহলে লাভ কি হলো? এই 2টি ইলেকট্রন এইখানে পেয়ে অক্সিজেনের লাভ হয়েছে, ওর অষ্টক পূরণ হয়ে গেছে, আর ও যে সাইডে দিয়েছে তাহলে লাস্টের কক্ষপথটা ভেনিশ হয়ে গেছে। তাহলে এই কক্ষপথটা ওর কিন্তু 8টা ইলেকট্রনই থেকে যায় বা 8টা ইলেকট্রনের ইলেকট্রোবিন্যাস কাঠামো অর্জন করতে পারে, সেজন্য কিন্তু এইভাবে গঠন করে। তাহলে সোজা কথা, ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, ম্যাগনেসিয়াম 2+ পরিণত হয়েছে। অক্সিজেন ওই 2টি ইলেকট্রন গ্রহণ করে, অক্সিজেন 2- পরিণত হয়েছে। এবার ইলেকট্রন কাটাকাটি দিলে সোজা কথা আমি যেটা বুঝাইতে চাইছি যে ইলেকট্রন দেওয়া এবং ইলেকট্রন নেওয়ার মাধ্যমে এই বন্ধনটা গঠিত হয়েছে, তার মানে কি এটা একটা আয়নিক বন্ধন, বা এটা যে যৌগটা গঠিত হয়েছে এটা একটা কি যৌগ? আয়নিক যৌগ। আশা করছি ভাই তোমরা বুঝতে পারছো। এবার তোমাদের কিছু কনফিউশনের আমি উত্তর দিব বা কনফিউশন ক্লিয়ার করব। মনে রাখবা যে ধাতুর বৈশিষ্ট্য হচ্ছে সবসময় ইলেকট্রন ত্যাগ করা। যে মৌল যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারবে তার ধাতব ধর্ম তত বেশি, অর্থাৎ সে তত ভালো ধাতু।
ঠিক আছে। তো ধাতু সবসময় ইলেকট্রন ত্যাগ করবে, আর অধাতু যারা আছে অধাতু সবসময় কী করবে, ইলেকট্রন গ্রহণ করবে। এই আরেকটা বিষয় মাথায় রাখবা যে ইলেকট্রন ত্যাগ আর একটা কি ইলেকট্রন গ্রহণ, এদের মাধ্যমে যে বন্ধনটা গঠিত হবে সেটাই হচ্ছে আয়নিক বন্ধন। এবং আয়নিক বন্ধনের আর একটা নাম হচ্ছে তড়িৎযোজী বন্ধন। ঠিক আছে, আর একটা বন্ধন আছে সমযোজী বন্ধন, আরও কয়েকটা বন্ধন আছে, ধাতব বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধন, এগুলো আস্তে আস্তে তোমরা জানতে পারবা। কিন্তু মেইনলি যে বন্ধন যদি হিসাব করতে যাও, একটা হচ্ছে আয়নিক আর একটা হচ্ছে কি সমযোজী। তো আয়নিকের বৈশিষ্ট্য ইলেকট্রন দেওয়া নেওয়া, আর সমযোজীর বৈশিষ্ট্য ইলেকট্রন শেয়ার, যেটা তুমি পরবর্তী লেকচারেই জানতে পারবে, একটু পরেই তুমি জানতে পারবা। তো আশা করছি আয়নিক বন্ধনটা তোমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। তো তোমরা একটা বাসার কাজ করবা, MgCl2 এটা কিভাবে গঠিত হয়, এটা কি আয়নিক যৌগ নাকি সমযোজী যৌগ, এইগুলো আমাকে বলবা। প্লাস কিভাবে MgCl2 গঠন করে এটা তোমরা নিজে রাখবা।